বাংলা সাহিত্যের আনাচে কানাচে থেকে নানা ভৌতিক গল্প নিয়ে আমি তাপসজি তোমাদের সাথে। তো চলো শুরু করা যাক নিশিরাতে আজকের গল্প শতেমুচি। গল্পটি লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। শতেমুচি জাতে মুচি হলেও জুতো সেলাই সে করে না, পেশা তার ঢোল বাজানো। সেই জন্য কেউ কেউ বলে শতে বায়েন। শতে কিন্তু তার নামের শেষে বায়েন বলে না, বলে মুচি, সত্যেশ্বর মুচি। এই সত্যেশ্বর মুচি বা শতেমুচিকে নিয়ে আমাদের গ্রামে ভারী মজার একটি গল্প প্রচলিত আছে। আমাদের গ্রামের অনতি দূরে রায়না নামে এক বিখ্যাত গ্রাম আছে। একদিন শতে এবং ওর দূর সম্পর্কের এক জ্যাঠামশাই ভূষণ কি এক জরুরি কাজে খুব ভোরে রায়না যাওয়া ঠিক করল। আগের দিন রাতে সব ঠিকঠাক করে পরদিন ভোরবেলায় ভূষণ এসে শতেকে ডাকল, শতে, এই শতে। তখন নিশিভোর, আকাশ তখন অন্ধকার, একটি কাকপক্ষীও ডাকেনি। তেমন সময় ভূষণ ডাকল, শতে, এই শতে। কিন্তু কোথায় শতে? সাড়া নেই, শব্দ নেই। অবশেষে অনেক ডাকাডাকির পর শতের বউ দরজা খুলল। ভূষণ বলল, কি ব্যাপার, শতেকে ডেকে দাও, সকাল করে না গেলে কোনো কাজই যে হবে না। শতের বউ তো আকাশ থেকে পড়ল, ওমা, এই তো খানিক আগে এখনই আপনি ওকে ডেকে নিয়ে গেলেন, আবার এখন এসে ডাকাডাকি করছেন। বলি ব্যাপারটা কি? ভূষণের তো চক্ষু চড়ক গাছ। আমি এসে ডেকে নিয়ে গেলাম, আমি তো এই আসছি। না, আপনি তো ডাকলেন তাকে, সে অমনি আপনার ডাক শুনে বেরিয়ে গেল। ভূষণ তখন মাথায় হাত দিয়ে বসে পড়ল। কি সর্বনাশ, তাহলে কি হবে? একেবারে আপনার মতো গলায় কে তাকে ডাকলো তবে? ভূষণ বলল, ঠিক বলছো, আমার মতো গলা, নাকি অন্য কেউ ডেকেছে? না গো জ্যাঠা, না, অবিকল আপনার মতো গলায় তাকে ডাকলো। আমার মন বলছে নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে তার। আপনি এখনই খোঁজ খবর নিন। আমি মেয়ে মানুষ, আমি কোথায় কি করব? ভূষণ বলল, বড় আশ্চর্য ব্যাপার বটে, নিশিভোরে অবিকল আমার মতো গলা করে ডাকলো, সেও অমনি বেরিয়ে গেল। এ তো দেখছি অত্যন্ত গোলমেলে ব্যাপার। ঠিক আছে, তুমি কিচ্ছুটি ভেবো না, আমি এখনই ব্যবস্থা করছি। সঙ্গে সঙ্গে লোকজন জড়ো করে ফেলল ভূষণ। দেখতে দেখতে সকাল হয়ে গেল। তারপর শুরু হলো খোঁজাখুঁজির পালা। গায়ের সর্বত্র তন্ন তন্ন করে খোঁজা হলো শতেকে। দুজন রায়না গেল, দুজন খণ্ডঘোষে তার শ্বশুর বাড়িতে গেল, দুজন গেল জাহানাবাদ। কিন্তু কোথায় শতে? শুধু শুধু খোঁজাখুঁজিই সার হলো। শতের বউ তখন কান্নাকাটি শুরু করে দিল। ভূষণ বলল, খুঁজে পাওয়া গেল না বলে হাল ছেড়ে দিলে কি করে হবে? আবার খোঁজো, যেখান থেকে পারো খুঁজে বের করো তাকে। আবার শুরু হলো খোঁজাখুঁজির পালা। বন জঙ্গল তোলপাড় করা হলো, কিন্তু তবুও কোনোখানে শতের এতটুকু চিহ্ন পাওয়া গেল না। ভূষণ বলল, পুকুরে জাল ফেলে দেখো, যদি কেউ কোনো অপকর্ম করে ডুবিয়ে রেখে থাকে তাকে। জাল নামলো পুকুরে, শতে সেখানেও নেই। কাজেই বাধ্য হয়েই হাল ছেড়ে দিতে হলো। নিশি ভোরে একজন জল জ্যান্ত মানুষ বেমালুম উবে গেল গ্রামের বুক থেকে। এই সংবাদটাই শুধু বাতাসের আগে ছড়িয়ে পড়ল সর্বত্র। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন ভূষণ ওর মেয়ের বাড়ি যাচ্ছিল। তখন চৈত্র শেষ, দুপুরবেলা, খাখা করছে রোদ্দুর। একটা ছাতি মাথায় খালি পায়ে শতের কথা ভাবতে ভাবতে পথ চলছিল ভূষণ। গ্রামের প্রান্তে বাবুর মায়ের খালের ওপারে মালগড়ে বলে একটা জায়গা আছে। সেখানে বিরাট এক বট গাছের নিচে গিয়ে ভূষণ বসল। এই পথে কতদিন শতেকে নিয়ে ভূষণ তার মেয়ের বাড়ি গেছে। এই গাছতলায় কতবার বিশ্রাম করতে বসে
দুজনে কত গল্প করেছে সেই কথা ভাবতে লাগলো ভূষণ। ভাবতে ভাবতে সতের জন্য মনটা তার আরো বেশি খারাপ হয়ে গেল। কি যে হলো মানুষটার, বেমালুম উবে গেল। গায়ের লোকে কত কথাই না বলছে এই ব্যাপার নিয়ে। কেউ বলছে ওকে ঠিক নিশিতে ডেকেছে, কেউ বলছে বাঘে খেয়েছে, কেউ বলছে দেশ ত্যাগ করেছে। যার যা ইচ্ছে সে তাই বলছে। দুষ্টু লোকেরা বলছে ওসব ভূষণেরই কারসাজি, সে নিশ্চয়ই কোনো কিছুর লোভে সরিয়েছে সতেকে। শেষের কথাটা শুনলে কেমন যেন ছ্যাঁত করে ওঠে বুকের ভেতরটা। কিন্তু মানুষের মুখে তো হাত চাপা দেওয়া যাবে না, কাজেই যে যা বলে তা চোখ কান বুঝে শুনে যেতে হয়। ভূষণ তখন গাছতলায় বসে এসব ভাবছে। সেই সময় হঠাৎ ওর পায়ের ওপর জলের মতো একটি ফোঁটা কি যেন পড়ল টস করে। ভূষণ ভাবল এ নিশ্চয়ই কাকপক্ষীদের কাজ। কিন্তু কিছুক্ষণ বাদে আবার যখন এক ফোঁটা পড়ল তখন আর সন্দেহভোজন না করে পারল না ব্যাপারটা কি দেখার জন্য ওপর দিকে তাকাতেই মাথা গেল ঘুরে। যা সে দেখতে পেল তা সচক্ষে দেখেও যেন বিশ্বাস করতে পারল না। ভূষণ দেখতে পেল সেই বটগাছের অতি উচ্চে তিনটি মোটা মোটা ডালের ফাঁকে চুপচাপ শুয়ে আছে সতে, আর তারই কাতর দুটি চোখ বেয়ে টপ টপ করে ঝরে পড়ছে সেই জলের ফোঁটা। সতেকে দেখতে পেয়েই ভূষণ লাফিয়ে উঠল, সতে, এই সতে, এই সতে। কিন্তু কে দেবে সাড়া? সাড়া নেই, শব্দ নেই। সতে শুধু চেয়ে চেয়ে দেখছে। ভূষণ আবার ডাকল, সতে রে। সতে এবারেও সাড়া দিল না। ভূষণ ফের ডাকল, এই এই সতে, ওখানে শুয়ে আছিস কেন? আমি জ্যাঠামশাই, আমাকে চিনতে পারছিস না? সতে নিরুত্তর। ভূষণ বুঝল গতিক সুবিধের নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো ভৌতিক ব্যাপার রয়েছে, নয়তো মাথা খারাপ হয়েছে সতের। কিন্তু ভৌতিক ব্যাপারই যদি হয় তাহলে তো একে এখানে একা ফেলে রেখে কাউকে ডাকতে যাওয়া ঠিক হবে না। ততক্ষণে মাল পাচার হয়ে যাবে, তারপর তন্ন তন্ন করে খুঁজে মরে গেলেও আর কোথাও পাওয়া যাবে না তাকে। অথচ ওকে ওখান থেকে নামিয়ে আনাও তার একার কর্ম নয়। যাই হোক, ভাগ্যক্রমে হঠাৎ সেখান দিয়ে ভূষণের এক চেনা লোক যাচ্ছিল। ভূষণ তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে সব কথা খুলে বলে গাছতলায় নিয়ে এসে তাকে তারপর সতের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, ওই ওই দেখো। ওপর দিকে তাকাতেই লোকটির তো চক্ষু স্থির। আরে সত্যি তো, ওই তো আমাদের সতেসূচি। ওকে ওখান থেকে এখনই নামিয়ে ফেলতে হবে। তা তো হবে, কিন্তু ওখানে এলো কি করে? সেটাই তো আশ্চর্য। আমার মনে হয় এ নিশ্চয়ই সেই তেনাদের কাজ, যখন তখন যাদের নাম করতে নেই। ঠিক আছে, তুমি এক কাজ করো, গাছের উপর উঠে সতেকে একটু ছুঁয়ে থাকো। আমি ততক্ষণে লোকজন সব ডেকে ডুকে আনছি। না হলে ওকে ওখান থেকে টেনে নামানো তোমার আমার কর্ম নয়। এই বলে লোকটি দ্রুত পদে গ্রামের দিকে চলে গেল। আর ভূষণ তৎক্ষণাৎ গাছে উঠে ছুঁয়ে ফেলল সতেকে। তারপর লোকজন এলে সবাই মিলে ধরাধরি করে সতেকে নামানো হলো। পালকিতে শুইয়ে বাড়ি নিয়ে যাওয়া হলো। রোজা এসে ঝাড়ফুঁক করতে অনেকটা সুস্থ হলো বেচারা। দিন কতক পরে যখন সে একেবারে সুস্থ হয়ে উঠল, তখন একদিন সকলের কাছে সবকিছু সবিস্তারে খুলে বলল সে। সতে বলল, সেদিন ভোরবেলায় ভূষণের মতো গলা করে কে যেন তাকে ডাকল, আর সেও অমনি মন্ত্রমুগ্ধের মতো বেরিয়ে এলো সেই ডাক শুনে। কিন্তু বাইরে এসে কাউকেই সে দেখতে পেল না। তখন কেমন যেন সর্বশরীর ছমছমিয়ে উঠল তার। এমন সময় হঠাৎ সে বুঝতে পারল তার পায়ের তলা থেকে
মাটি ক্রমশ সরে সরে যাচ্ছে এবং অনেক উঁচুতে উঠে যাচ্ছে সে। তখন সে কতবার চেষ্টা করলো চিৎকার করে কাউকে ডাকবার, কিন্তু তখন তার গলা দিয়ে এতটুকু শব্দ আর বের হলো না। কেমন যেন বোবা হয়ে গেল সে। তারপর বাতাসে ভাসতে ভাসতে খালের ধারে ওই বটগাছের ডালে গিয়ে আটকে গেল সে। সেই থেকে 3-4টে দিন ওখানেই ওই গাছের ডালেই একইভাবে কেটে গেছে তার। এই গাছের তলা দিয়ে কত লোকজনকে সে যেতে আসতে দেখেছে, কিন্তু বহু চেষ্টা করেও গলা দিয়ে এতটুকু শব্দ বের করেও কাউকে সে ডাকতে পারেনি। সারাটা দিন যে কিভাবে কাটতো তার একমাত্র সেই জানে। সন্ধ্যের পর সে দেখতে পেত কিংভূতকিমাকার দুটো মুখ ভাটার মতো চোখ বের করে এগিয়ে আসতো তার দিকে, আর সারা রাত ধরে তার লকলকে জিভ বের করে অবিরাম তাকে চাটত। চেটে চেটে তার শরীরের সমস্ত রক্ত চুষে খেত তারা। তারপর ভোর হলেই আবার ওকে ফেলে রেখে চলে যেত। সারাদিনে আর আসতো না, সেই সন্ধ্যের পরে আবার আসতো। সতের মুখে এই অবিশ্বাস্য কাহিনী শুনে অবাক হয়ে গেল সকলে। তার নিশিরাতে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা সতের সূচি এখানে শেষ করছি। আবার ফিরে আসবো নতুন গল্প নিয়ে। তোমরা আমার সাথে থেকে আমি তাপসজিৎ, আর তোমরা শুনছো নিশি রাত। কারণ এটা নয় কোনো রটনা, এটাই আসল ঘটনা। আর নিশিরাতে যদি আজকের গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের নিশিরাতে গল্প শুনতে কেমন লাগছে। শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ।